আমি কি বলবো? না করে দিলে বাবা হয়তো এই ধাক্কাটা আর সহ্য করতে পারবেন না। আত্মীয় স্বজন প্রতিবেশীরা ছি ছি করবে। আর রায়ান, ও তো আমার জীবন বাঁচিয়েছে। ওর পরিবার এত বড় একটা প্রস্তাব নিয়ে এসেছে, আমি কোন মুখে তাদের ফিরিয়ে দেব? কিন্তু কিন্তু আমি কি পারবো রায়ানকে স্বামী হিসেবে মেনে নিতে? প্রত্যেকটা মানুষের জীবনে এমন একজন আসে যে তার পুরো পৃথিবীটা ওলটপালট করে দেয়। আমার জীবনে সে এসেছিল একরাশ শাসন আর একজোড়া রাগী চোখের চশমা হয়ে। আমারই বেস্ট ফ্রেন্ডের বড় বোন আনিকা, সবাই তাকে চিনত একজন মেধাবী, গম্ভীর আর দুর্ভেদ্য মানুষ হিসেবে। আর আমি চিনতাম তার হাসির আড়ালে লুকিয়ে থাকা একরাশ অভিমানকে। লোকে বলে জোর করে কিছু পাওয়া যায় না, আমিও তাই বিশ্বাস করতাম। কিন্তু যেদিন ভাগ্য তাকে আমারই বউ বানিয়ে আমার সামনে দাঁড় করিয়ে দিল, সেদিন বুঝেছিলাম কিছু গল্প হয়তো জোর করেই শুরু হয়। একটা অসমাপ্ত ভাগ্যকে পূর্ণতা দেওয়ার জন্য সেদিন রাতে সে আমার স্ত্রী ছিল, কিন্তু আমার ছিল না। আমাদের মাঝে ছিল শুধু একরাশ নীরবতা আর একরাশ দ্বিধা। আমি জানতাম না এই গল্পটা কোথায় গিয়ে শেষ হবে। আমি কি পারবো তার মনের সেই দুর্গে প্রবেশ করতে, নাকি একটা অসম্মতির বিয়ে আমাদের দুজনকেই সারা জীবনের জন্য একাকিত্বের সঙ্গী বানিয়ে দেবে? চলুন ফিরে যাই সেই অপ্রত্যাশিত দিনে, যেদিন আমার একগুঁয়ে ভালোবাসা এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল। ঢাকা মিরপুরের একটি সাজানো গোছানো অ্যাপার্টমেন্ট। সময় শুক্রবার দুপুর। বাইরের কড়া রোদে বাঁচিয়ে ড্রয়িং রুমের পর্দাগুলো টেনে দেওয়া। ঘরের ভেতরে এসি চালায় এক আরামদায়ক পরিবেশ, কিন্তু সেই আরামকে গোল্লায় পাঠিয়ে প্লে স্টেশনে তুমুল যুদ্ধ চলছে রায়ান আর তার অভিন্ন হৃদয় বন্ধু আহাদের মধ্যে। টেলিভিশনের বিশাল স্ক্রিনে FIFA 23 এর ভার্চুয়াল প্লেয়ারদের দৌড়াচ্ছে, আর তার সাথে পাল্লা দিয়ে চলছে দুজনের কথার লড়াই। ইয়েস ইয়েস, দেখলি? ঠিক বক্সের বাইরে থেকে কি একটা শট নিলাম। তোর গোলকিপার তো বল কোন দিক দিয়ে গেছে টেরও পায়নি। স্কোর লাইন 3-1, আর মাত্র 10 মিনিট বাকি। রায়ান, এবার তো মেনে নে যে তুই আমার সাথে কোনোদিনও জিততে পারবি না। ওই নামটা ঠিক করে বল। রায়ান না রায়ান, কতবার বলবো? আর এই গোলটা তো একদম চিটিং করে দিয়েছিস। আমার ডিফেন্ডারকে পেছন থেকে ট্যাকেল করেছিস। রেফারি তোদের লোক, আমি আগেই জানতাম। আরে যা যা, হারতে বসলেই তোর অজুহাতের লিস্ট লম্বা হতে থাকে। আসল কথা হলো তোর খেলার কোনো স্কিলই নেই। তুই হচ্ছিস ফুটবলের কাজকলা। তাই তাহলে এই কাজ করাটাকেই ডিফেন্ড করে দেখা দেখি। রায়ান এক অবিশ্বাস্য দক্ষতায় মাঠ থেকে বল নিয়ে এগিয়ে যায়। আহাদ মরিয়া হয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ঠিক গোলপোস্টের সামনে গিয়ে রায়ান যখন শট নিতে যাবে, তোমাদের কি লজ্জা শরম বলতে কিছু নেই? হঠাৎ করেই একটি শান্ত কিন্তু বরফ শীতল নারী কণ্ঠ ভেসে আসায় দুজনেই চমকে ওঠে। তাদের খেলার উত্তেজনা মুহূর্তেই থেমে যায়। সোফার ঠিক পেছনে দুই হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে আনিকা। তার পরনে একটি সাধারণত সুতির সালোয়ার কামিজ, চোখে চশমা। সে এইমাত্র তার পড়ার ঘর থেকে বেরিয়ে এসেছে। আজ শুক্রবার, জুম্মার দিন। বাইরে থেকে আজানের শব্দ ভেসে আসছে, আর তোমরা এখানে বসে ষাঁড়ের মতো চিৎকার করছো। নামাজ পড়ার কোনো ইচ্ছে নেই? আরে আপু, আর মাত্র 10 মিনিটের খেলা বাকি ছিল। এটা শেষ করেই তো যেতাম। তুমি সব সময় টাইমিংটা নষ্ট করে দাও। ও তো একটা আস্ত গাধা, ওর কোনো কাণ্ডজ্ঞান নেই আমি জানি। কিন্তু রায়ান, তুমি তো আছো, তুমি তো অন্তত ওকে সঠিক রাস্তায় চালাতে পারো। নাকি ওর সাথে মিশে তুমিও দিন দিন ওর মতোই হচ্ছ? না মানে আনিকা আপু, আমাদের খেয়ালই ছিল না। আমরা এখনই নামাজের জন্য তৈরি হচ্ছি। শুধু তৈরি হলে হবে? তোমাদের এই খেলার আওয়াজে আব্বু সোফায় বসে তসবিও ঠিক মতো পড়তে পারছিলেন না। উনি বিরক্ত হয়ে নিজের ঘরে চলে গেলেন। তোমরা কি নিজেদের ছাড়া আর কারো কথা ভাবো না? বাবা, আব্বু কিছু বললো না আর তুমি হয়ে গেলে তার উকিল। আমরা কি বাসায় একটু শান্তিতে নিজের মতো করে থাকতেও পারবো না? শান্তিতে থাকার মানে যদি হয় অন্যদের শান্তি নষ্ট করা, তাহলে পারবে না। যাও, দুজনেই এখন উঠে মসজিদে যাও। আমি যেন ফিরে এসে তোমাদের এইখানে না দেখি। আনিকার এই অভিভাবক সুলভ শাসনে রায়ান মনে মনে আরও একবার মুগ্ধ হয়। আনিকা শুধু সুন্দরী আর মেধাবীই নয়, সে পরিবারের প্রতি ও ধর্মের প্রতি সমান যত্নশীল। সে জানে তার ছোট ভাই আহাদ এবং তার আপুর সাথে তর্ক করবে, কিন্তু রায়ান পরিস্থিতিটা সামলে নেওয়ার চেষ্টা করে। আপু, আপনি একদম চিন্তা করবেন না, আমরা এখনই যাচ্ছি। আহাত চল, ওঠ, আর দেরি করিস না।
রায়হান আহাদের কানে কাছে ফিসফিস করে বলে, দোস্ত, এখন তর্ক করিস না, পরে ঠান্ডা হলে বুঝিয়ে বলা যাবে। চল এখন যাই। আহাদ অনিচ্ছা সত্ত্বেও রায়ানের কথায় উঠে দাঁড়ায়। তারা দুজন নামাজের জন্য তৈরি হতে চলে যায়। আনিকা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোফায় ছড়ানো চিপসের প্যাকেট আর কোকের ক্যানগুলো গোছাতে শুরু করে। নামাজ পড়ে ফেরার পর আহাদের মা মিসেস আফরোজা তাদের জন্য টেবিলে খাবার সাজিয়ে দিয়েছেন। সবাই একসাথে খেতে বসেছে। আনিকাও তার ঘর থেকে বেরিয়ে এসে টেবিলে চোখ দিয়েছে। রায়ান বাবা, তুমি তো কিছুই খাচ্ছ না, নাও এই কাবাবটা নাও, আমি নিজের হাতে বানিয়েছি। জি আন্টি, নিচ্ছি। আপনার হাতের রান্না তো অসাধারণ। মা, তুমি শুধু ওরই প্রশংসা করবে? আমি যে এতক্ষণ ধরে খাচ্ছি সেই দিকে তো তোমার কোনো খেয়ালই নেই। তুই তো সারাদিনই খাওয়ার উপরেই থাকিস, তোর কথা আবার আলাদা করে বলতে হবে নাকি? আর শোন, তোর না সামনের সপ্তাহ থেকে মিড টার্ম পরীক্ষা, পড়াশোনার কি অবস্থা? নাকি সব গোল্লাই দিয়ে এসেছিস? ওফ আব্বু, খাওয়ার সময় তুমি পড়ালেখা নিয়ে আসো, একটু শান্তিতে খেতেও দিবে না? না, দেব না, কারণ তোর রেজাল্ট দিন দিন খারাপ হচ্ছে। আব্বু সেদিন তোর প্রিন্সিপালের সাথে কথা বলতে গিয়েছিল, জানিস তুই, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। আনিকার কথায় পুরো টেবিলের পরিবেশটা ভারী হয়ে গেল। আহাদ মাথা নিচু করে ফেলল। রায়ান বুঝতে পারছিল আনিকা তার ভাইয়ের ক্যারিয়ার নিয়ে কতটা চিন্তিত। আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। আজ বিকেল থেকে আমি আর আহাদ একসাথেই পড়ব। ওর যেখানে যেখানে সমস্যা আমি সব দেখিয়ে দেব। দেখবেন ও এবার খুব ভালো রেজাল্ট করবে। তুমি ভরসা বাবা, ও তো বন্ধু বলতে শুধু তুমি আছো, যে কিনা পড়াশোনার মূল্যটা বোঝে। শুধু মুখে বললেই হবে না রায়ান, ওকে দিয়ে পড়ানো যে কতটা কঠিন কাজ সেটা আমি জানি। ওর মনোযোগ থাকে মাত্র 10 মিনিট, তারপরেই ওর মাথায় ফেসবুক আর পাবজি ঘুরতে থাকে। আমি ওর ফেসবুক আর পাবজি দুটোই ছড়াচ্ছি আপু। আপনি শুধু দোয়া করবেন। রায়ানের এই আত্মবিশ্বাস জবাবে আনিকার গম্ভীর মুখে সামান্য প্রসন্নতার ছাপ দেখা গেল। খাবার পর আহাদ আর রায়ান যখন পড়ার টেবিলে বসলো, আনিকা তখন কফি বানিয়ে নিয়ে এলো। নাও কফি খাও, ব্রেন সজাগ থাকবে। আর রায়ান, তোমাকে অসংখ্য ধন্যবাদ ওর দায়িত্ব নেওয়ার জন্য। আরে আপু, ধন্যবাদ কেন বলছেন? ও আমার বন্ধুর চেয়েও বেশি, ছোট ভাইয়ের মতো। ওর দায়িত্ব তো আমারও। আনিকা আর কিছু না বলে তার ঘরে চলে গেল। কিন্তু রায়ান জানে আনিকা বাইরে থেকে যতটা কঠিন, ভেতরটা তার থেকেও ঠিক ততটাই নরম। সে যখন আহাদকে পড়াচ্ছিল তখন সে খেয়াল করলো আনিকার ঘরের দরজাটা সামান্য খোলা। সে বুঝতে পারলো আনিকা আড়াল থেকে দেখছে তার সত্যিই পড়ছে নাকি নাকি ফাঁকি দিচ্ছে। এই ব্যাপারটা রায়ানের কাছে খুব মিষ্টি লাগলো। কিরে, কি দেখছিস ওইদিকে? আপুর ঘরের দিকে তাকিয়ে থাকলে কি পড়া মাথায় ঢুকবে? চুপচাপ পড়ায় মন দে, তোর আপু কিন্তু ওয়াচে রেখেছে আমাদের। রাখো গে, তুই আমার বন্ধু হয়েও সবসময় ওর পক্ষ নিস কেন বলতো? তুই কি সত্যি সত্যি ওকে পছন্দ করিস? পছন্দ করলে কি কোনো লাভ আছে? উনি আমাকে দেখেন ওনার ছোট ভাইয়ের বন্ধু হিসেবে, এর বেশি কিছু না। আর আমি সেই গণ্ডিটা কোনোদিনও পার হতে পারবো বলে মনে হয় না। তাহলে এই আশা ছেড়ে দে। কারণ কারণ কি? আরে বাদ দে, আগে এই অঙ্কটা শেষ কর, পরে বলছি। আহাদের এই অর্ধেক কথা রায়ানের মনের ভিতরে একটা কাঁটার মতো বিঁধে গেল। সে বুঝতে পারছিল এমন কিছু একটা নিশ্চয়ই আছে যা আহাদ তাকে বলতে দ্বিধা করছে। তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সে জোর করে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার সমস্ত চিন্তা তখন আনিকার ওই বন্ধ দরজার ঘিরেই ঘুরপাক খাচ্ছিল। রায়ান হলো গল্পের নায়ক, বয়স 23, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ শেষ বর্ষের ছাত্র, থাকে ঢাকার মোহাম্মদপুরে নিজের পরিবারের সাথে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হলেও তার চলাচলে পরিপাটি ও রুচিশীলতার ছাপ স্পষ্ট। দেখতে সুদর্শন, লম্বা এবং খেলাধুলায় পারদর্শী। স্বভাবের দিক থেকে কিছুটা ডানপিটে আর আড্ডাবাজ হলেও দায়িত্ব জ্ঞান সম্পন্ন এবং কাছের মানুষদের প্রতি অত্যন্ত যত্নশীল। তার জীবনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তার বন্ধুত্ব এবং একতরফা ভালোবাসা, যেটা আমি জানতাম না। আর আনিকা হলো গল্পের নায়িকা, বয়স 25, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স করছে। অত্যন্ত মেধাবী, শান্ত ও অন্তর্মুখী স্বভাবের, দেখতে স্নিগ্ধ এবং তার ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্য রয়েছে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
বই পড়া আর লেখালেখি তার পছন্দের জগৎ। পরিবারের বড় মেয়ে হওয়ায় ছোট ভাই এবং সংসারের প্রতি তার এক ধরনের অভিভাবকত্ব কাজ করে। সে আমাকে তার ছোট ভাই আহাদের সবচেয়ে কাছের বন্ধু হিসেবেই চেনে এবং স্নেহ করে। আহাদ হলো রায়ানের সবচেয়ে কাছের বন্ধু এবং আমার একমাত্র ছোট ভাই। বয়স 22, একই বেসরকারি